ভারতের ইতিহাসের পাতা উল্টালে একটা মানুষের ভয়ঙ্কর রূপ আমাদের সামনে উঠে আসে, যে শুধু রাজত্ব করার জন্য একটা সভ্যতাকে ধ্বংস করেনি, তার নিজের অহংকার এবং সেই সভ্যতার মানুষ যে তাদের থেকে অনেকটা উন্নত, অনেকটা জ্ঞানী, এটা তার কাছে সহ্য হয়নি। যার কারণে সেই সভ্যতার মানুষদের কাছ থেকে তাদের শিক্ষা, তাদের সংস্কৃতিকে নষ্ট করতে চেয়েছিল। এক কথায় তাদের শিকড় থেকে তাদেরকে উপড়ে ছুঁড়ে ফেলতে চেয়েছিল। এই কাহিনী হলো 1193 সালের, যখন প্রাচীন ভারতের এক গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্রকে ধ্বংস করে দেয়া হয়। পৃথিবীর সব থেকে বড় গ্রন্থাগার এবং তাতে থাকা প্রায় 1 কোটিরও বেশি পুঁথি ও পাণ্ডুলিপিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, যে আগুন চলেছিল 3 মাস ধরে। তবে এখানে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েক লক্ষ পুঁথিকে ধ্বংস করা হয়নি, তার সাথে প্রাচীন ভারতের সভ্যতা, সংস্কৃতি ও জ্ঞানের দিশাকে শেষ করার চেষ্টা করা হয়েছিল। কারণ ছিল একটাই, যখন আমরা চিকিৎসা, বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এইসব বিষয়ে এগিয়েছিলাম, তখনও পৃথিবীর অন্যান্য দেশের মানুষরা অন্ধকারে ডুবেছিল। সেখান থেকে শিক্ষা লাভের আশায় এই ভারতেই তাদের কাজতে হতো। কিন্তু কোনো একজনের কাছে ভারতের এই জ্ঞানের আলোতে এগিয়ে যাওয়া সহ্য হয়নি। যে এক ধর্মান্ধ, লুটো ধ্বংসের উন্মত্ত মানসিকতা নিয়ে ভারতে প্রবেশ করে, যার নেওয়া কিছু সিদ্ধান্তের ফলে ভারতবর্ষকে আগামী বহু শতাব্দী ধরে লড়াই করে বাঁচতে হতো। ইনফ্যাক্ট আজও লড়াই করতে হচ্ছে। তিনি বখতিয়ার খিলজি, যে আফগানিস্তান থেকে ভারতে আসে দিল্লি সুলতানি শাসনে একটা পদ অর্জন করার চেষ্টায়, কিন্তু সেখানে নিজের জন্য পছন্দের কাজ খুঁজে পান না। তখন গুরিদ গভর্নর আলী মার্দানা খিলজির হাতে গোনা কয়েকটি যুদ্ধক্ষেত্রে বাহাদুরি দেখিয়ে মালিকের কাছে আশ্রয় পেয়ে যায়। আর মানব এখান থেকেই তার ভাগ্যোদয় ঘটে, কারণ এই রাজ্যে শুধু আশ্রয় নয়, সম্পত্তিও পেয়ে যায় সে। তারপর যা হওয়ার তাই হয়। এক আক্রমণকারী বর্বরের কাছে যদি পয়সা ও পাওয়ার দুটো চলে আসে, সে কি শান্তি চাইবে? আরো অত্যাচার চালাবে, আরো লুটপাট চালাবে। আর ঘটেও তাই। বিহারের কিছু অংশ হামলা চালিয়ে দখল করে নেয়, আর এখান থেকেই শুরু হয় নালন্দা ধ্বংসের কাহিনী। একদিন বখতিয়ার খিলজি খুব অসুস্থ হয়ে পড়ে। তখন তার এক সহযোগী তাকে পরামর্শ দেয় নালন্দা বিশ্ববিদ্যালয় আয়ুর্বেদ প্রমুখ আচার্য রাহুল শিলবদ্দের কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য। তিনি প্রথমে রাজি ছিলেন না, কারণ কোনো অধর্মীর হাত থেকে তিনি চিকিৎসা নিতে চাইছিলেন না। তবে যখন কেউ আর কিছু করতেই পারছিল না, তখন বাধ্য হয়েই যায় শিলবদ্দের কাছে। কিন্তু তখনও তার অহংকার কম হচ্ছিল না। খিলজি আচার্য শিলবদ্দের সামনে একটা চ্যালেঞ্জ দিয়ে দেয়, সে তার কোনো ওষুধই খাবে না। যদি আচার্য সত্যিই বুদ্ধিমান হন, তাহলে ওষুধ ছাড়াই তার চিকিৎসা করে দেখাক। বৈদ্যরাজ শিলবদ্দ তার এই সত্য আশ্চর্যভাবে মেনে নেন। আচার্য খিলজিকে শুধুমাত্র একটা কোরআন দিয়ে তার নির্দিষ্ট পৃষ্ঠাগুলি নিয়মিত পড়তে বলেন। শিলবদ্দের এই কথাটি খিলজি না করতেই পারেননি, কারণ কোরআন ছিল খিলজির কাছে পবিত্র গ্রন্থ। তিনি কিছুদিন ধরে কোরআনের কয়েক পৃষ্ঠা পড়তে থাকেন, আর আশ্চর্যজনকভাবে তার সাথে সাথে তিনি সুস্থ হতে থাকেন। এখন এটা দেখে খিলজি অবাক হয়ে যায়, আর পুরো সত্যিটা কি আচার্যের কাছে জানতে চায়। তখন আচার্যজি বলেন, তিনি খিলজিকে যে কোরআনটি পড়তে দিয়েছিলেন, তার পাতাগুলোতে ওষুধ প্রয়োগ করা ছিল। যখন পাতাগুলো উল্টাতো, সেই ওষুধ ধীরে ধীরে তার শরীরের মধ্যে প্রবেশ করত। যেটা শুনে খিলজি হতভম্ব হয়ে পড়ে। সে সহ্যই করতে পারে না যে অন্য ধর্মের মানুষ, যাদের কাছে এমন শিক্ষা রয়েছে, এমন জ্ঞান রয়েছে, যা নিজের দেশে, নিজের দেশবাসীর কাছে নেই। আর এখান থেকেই তার মাথায় আসে এক ক্রুয়েল আইডিয়া। খিলজি বুঝতে পারে, যদি এই পুরো দেশটাকে হাতের মুঠোয় আনতে হয়, তাহলে সব থেকে প্রথমে তাদের শিকড়টাকে টেনে উপড়ে ফেলতে হবে, আর সেটা হলো তাদের শিক্ষা। এই ক্রোধেই পৃথিবীর তৎকালীন বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেয়। নালন্দার 1 কোটিরও বেশি পাণ্ডুলিপি প্রায় 3 মাস ধরে জ্বলতে থাকে। আর এই কথাটা আমাদের ভারতের কোনো ইতিহাস বলছে না। 1260-এ ছাপানো এক পার্সিয়ান মুসলিম লেখক মিনাজি সিরাজ তার তাবকাদি নাসিরিতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের বর্ণনায় বলেন, সেখানে প্রচুর সংখ্যক ব্রাহ্মণ বাসিন্দা ছিল, তাদের সবাইকেও হত্যা করা হয়েছিল। ভারত থেকে বৌদ্ধ ধর্মকে উৎপাদন করার চেষ্টা করা হয়, সে কারণে হাজার হাজার বৌদ্ধ সন্ন্যাসীর শিরচ্ছেদ এমনকি পুড়িয়েও মারা হয়েছিল। এই বইতে তিনি নালন্দায় যা যা ক্ষতি হয়েছে তা নিয়ে ডিটেলসে বর্ণনা দিয়েছেন। তো ফ্রেন্ডস, আমি এখানে ক্লিয়ার করে বলতে চাই, এই গল্প লোকের কাছে শুধু গল্পই লাগে, কারণ পাবলিক এখতিয়ারে যে ইনফরমেশনগুলো আছে তাতে তো সেটাই বলে। কিন্তু একটা জিনিস তো সত্যি, নালন্দা, হ্যাঁ, নালন্দা ধ্বংস হয়েছিল, আর সেটা বখতিয়ার খিলজির দ্বারাই হয়েছিল, যেটা কোনো রূপকথার গল্প নয়।
একটা কথা ঠিক, এতে করে আমাদের ভারতীয় সভ্যতার অনেক অনেক ক্ষতি হয়েছিল। কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের পরিমাণ কতটা ছিল, তার ফল পরবর্তীতে ভারতবর্ষে কতটা পড়েছিল, তার জন্য আমাদের জানতে হবে নালন্দা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি কি ছিল। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরভ, আছি তোমাদের সঙ্গে। চলো ভিডিওর মধ্যে জেনে নিন নালন্দা সম্পর্কে। 5th সেঞ্চুরিতে গুপ্তদের শাসনকালে বর্তমান বিহারের রাজগীরের কাছে গড়ে ওঠে নালন্দা ইউনিভার্সিটি। এটা সেই গুপ্ত শাসন যাদের নিয়মকে ভারতের স্বর্ণযুগ বলা হয়। নালন্দা ইউনিভার্সিটি বিশ্বের প্রথম ইউনিভার্সিটি। ইনফ্যাক্ট 10,000-এরও বেশি শিষ্য, 2,000-এরও বেশি পণ্ডিত, সাধু সবাই একসঙ্গে এখানে থাকতো, এমনকি শিক্ষা গ্রহণ করত। আসলে নালন্দা একটা ইন্টারন্যাশনালি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উঠে আসে। ভারত ছাড়াও এশিয়ার বহু দেশ থেকে ছাত্র, ভিক্ষুক, এমনকি পণ্ডিতরাও এখানে এসে বছরের পর বছর শিক্ষা গ্রহণ করত। চীনা সন্ন্যাসী হিউয়েন সাং এখান থেকেই পড়েছিলেন, এখানে পড়িয়েছিলেন এবং জ্ঞান অর্জন করে দেশে ফিরে গিয়েছিলেন। ইন্দোনেশিয়া, জাপান, মিডল ইস্ট সমস্ত জায়গা থেকে পণ্ডিতরা, শিক্ষার্থীরা এখানে আসতো। ম্যাথ, অ্যাস্ট্রোলজি, ফিলোসফি, মেডিকেল সমস্ত বিষয়ে শিক্ষা লাভ করত। তারা আসতো, শিক্ষা লাভ করত, আবার নিজেদের দেশে গিয়ে অর্জিত শিক্ষা নিজেদের দেশের মানুষদের মধ্যে ছড়িয়ে দিত। নালন্দা ইউনিভার্সিটির জন্য ভারতীয় জ্ঞান এবং সংস্কৃতি এই পণ্ডিতদের হাত ধরে সমগ্র এশিয়া, ইভেন ইউরোপেও ছড়িয়ে পড়েছিল। নালন্দা শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা ভারতীয় সভ্যতার বুদ্ধিভিত্তিক মস্তিষ্ক ছিল। এখান থেকেই তৈরি হতো দার্শনিক, যুক্তিবিদ, রাজনীতিবিদ, চিকিৎসক, সমস্ত ধরনের জ্ঞানী মানুষ। তেমনি নালন্দা বুদ্ধিস্টের কাছেও খুবই ইম্পর্টেন্ট ছিল। ইভেন দালাই লামা নালন্দা ব্যাপারে একবার বলেন, আলাউদ্দিন খিলজির ভয়ে প্রাণ বাঁচাতে বুদ্ধিস্টরা তিব্বত চলে আসে। আসলে এই তিব্বতী বৌদ্ধ ধর্ম পরম্পরা নালন্দা বুদ্ধিস্ট পরম্পরার অংশ। এছাড়াও মহান ম্যাথামেটিশিয়ান, অ্যাস্ট্রোনমার আর্যভট্ট ও নালন্দার অংশ ছিলেন। এর থেকেই আমরা বুঝতে পারি নালন্দা শুধুমাত্র ভারতীয় সংস্কৃতি ও বুদ্ধিস্টদের নয়, বরং ভারতীয় শিক্ষা ও বিজ্ঞানের গবেষণার কেন্দ্রবিন্দু ছিল। তো যে ইউনিভার্সিটি এত ইম্পর্টেন্ট ছিল, সেটা কেউ কেন ধ্বংস করতে চাইবে? কারণটা হলো এই জন্যই যে সেটাই ইম্পর্টেন্ট ছিল। আসলে যে কোনো আক্রমণকারী এবং শাসকের সাধারণ টেকনিক এটা। কোনো নতুন জায়গায় শাসন করতে গেলে বা সেই জায়গায় পুরোপুরি প্রভাব বিস্তার করতে গেলে সেখানকার শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত আনতে হবে। যত জ্ঞান শিক্ষা সেই অঞ্চলের মধ্যে বা সেই সভ্যতার মধ্যে আছে সব ধ্বংস করে দাও, যাতে সেই সভ্যতা মাথা তুলে দাঁড়াতে না পারে। আর আমরা জানি একটা সভ্যতা মাথা তুলে দাঁড়াতে পারে তার শিক্ষার ভিত্তিতে। ইভেন এভরি টাইম এভরিহোয়ার এটাই হয়ে এসেছে। সে প্রাচীন মিশরের হাউস অফ লাইফ হোক বা লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া হোক, একটা সভ্যতাকে শেষ করার জন্য সর্বদা সর্বপ্রথম সেই সভ্যতার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, যাতে করে একটা সভ্য সমাজ তার সংস্কৃতি হারিয়ে ফেলে, তার ইতিহাস ভুলে যায়। এক্স্যাক্টলি, ব্রিটিশরাও আমাদের সঙ্গে এটাই করেছে। ব্রিটিশরা ভারতে আসার আগে ভারতে গুরুকুল ব্যবস্থা ছিল। গুরু শিষ্য ব্যবস্থার মাধ্যমে শিক্ষা সংস্কৃতি এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে ইনজেক্ট করা হতো। বাট ব্রিটিশরা বুঝেছিল যদি ভারতে শাসন করতে হয় তাহলে তাদের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেখাও এবং ওয়েস্টার্ন এডুকেশনকে সেই জায়গায় রিপ্লেস করো। এর জন্য ব্রিটিশরা নানা রকম পরিবর্তন আনে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ভারত থেকে গুরুকুলগুলোকে বন্ধ করা, তার পরিবর্তে ডাউনওয়ার্ড ফিল্টারেশন মডেল চালু করা। এই মডেলের মাধ্যমে শুধুমাত্র উচ্চবিদ্য এবং ব্রাহ্মণদেরকেই শিক্ষায় শিক্ষিত করা হবে এবং তারা নিচু সাধারণ শ্রেণীর মানুষদের মধ্যে তারা সেই শিক্ষা পৌঁছে দেবে। আসলে তাদের উদ্দেশ্য ছিল ওয়েস্টার্ন এডুকেশনকে হাইলাইট করে ইন্ডিয়ান ব্রিটিশ তৈরি করা, যারা দেখতে ইন্ডিয়ানদের মতো বাট মন ও বুদ্ধির দিক থেকে সম্পূর্ণ ব্রিটিশ থাকবে এবং তাদেরকে দিয়ে নিচু তলার কাজগুলো করানো যাবে বা এক কথায় গোলামি করানো যাবে। আর এতে করে ইন্ডিয়ানদের মধ্যে শিক্ষিত মানুষ কমে যায়, কারণ এতে করে শিক্ষা একটা অংশের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। আর এইভাবে ইংরেজরা 200 বছর আমাদের ওপর শাসন করে যায়। ওই সময় ইংরেজরা যেভাবে ইন্ডিয়ানদের শিকড় থেকে আলাদা করেছিল, আজ পর্যন্ত আমরা সেই শিকড়ের সঙ্গে জুড়তে পারিনি। তাই আজও আমরা ওয়েস্টার্ন কালচারকে সঙ্গী করে চলছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই ধরনের আরো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।